ইসরায়েল আবারও এই যে নগদে একেবারে নগদে ইরানের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ইসমাইল আহমাদি তাকে জাহান্নামে চালান করে দিয়েছে। এই ইসমাইল আহমাদি হলো ওই যে বাসিজ বলে একটা সংগঠন আছে ইরানে, তার হলো প্রধান ছিল। মানে এর আগে একজন ছিল, সে তো মারা গেছিলো, মারা যাওয়ার পর এই লোক ওই পদে অধিষ্ঠিত হয়েছিল, এখন একেও জাহান্নামে চালান করে দিল। এই বাসিজ হলো ইরানে অনেকটা ওই যে বাংলাদেশে ডিজিএফআই আছে না নাকি, হ্যাঁ ডিজিএফআই যেমন বাংলাদেশে প্যারালাল একটা অনেকটা গভর্নমেন্টের মতো কাজ করে, তারপরে বিভিন্ন লোকজনদেরকে অনেক ক্ষেত্রে টার্গেট করে, সরকারের বিরোধিতা করে যারা, বা কেউ যদি অত্যধিক ব্যক্তি স্বাধীনতা ভোগ করে মুক্ত বাক স্বাধীনতার চর্চা করে, তো ডিজিএফআই তাদেরকে কি টার্গেট করতো, এটা আমরা শুনছি। এখন বাস্তবে কতটা কী করতো আমরা তো জানি না। এবং এদের বিরুদ্ধেই নাকি ওই সেই কথিত আয়নাঘর এইসব ছিল আর কি জানি। এত উচ্চ পর্যায়ের বিষয় বস্তু তো আর আমরা জানি না, বাট ডিজিএফআই এর একটা কুখ্যাতি আছে বাংলাদেশে, যে এরা অনেক মানুষকে ধরে নিয়ে গিয়ে তারপরে তাদের অত্যাচার নির্যাতন করে, এবং যারা নাকি মুক্ত স্বাধীন কথাবার্তা বলে তাদেরও উপরে অনেক অত্যাচার নির্যাতন এরা করছে। তো এরকমই একটা সংগঠন এই বাসিস এই ইরানে। তবে বাংলাদেশের ডিজিএফআই এর চাইতে অনেক বেশি বৃহত্তর পরিসরে এই বাসিস কাজ করে, কারণ প্রায় 47-48 বছর ধরে ইরানি রেজিম মানে ইসলামী শাসন এখানে চালু না। বাংলাদেশে ওই আমরা যতই শেখ হাসিনাকে স্বৈরাচারী ফ্যাসিস্ট হ্যান ত্যান হাবিজাবি অনেকেই উপাধি তো দিয়েছে, তাই না, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনভাবেই চলাচল করতে, আমরা বহু রাজনৈতিক নেতাদেরকে আমরা স্বাধীনভাবে কথা বলতেও দেখেছি। বরং এই সমস্ত লোকজন ওই যারা নাকি ফ্যাসিস্ট বলে এদেরকে গালি দেয়, পরে যখন এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সময় বস্তুত মানুষকে কথাই বলতে পারতো না তার এগেনস্টে। ওই যে একজন সাংবাদিক, কী জানি নামটা তো ভুলে গেলাম, তাকে তো ধরে নিয়ে একেবারে হাজতে ঢুকায় দিছিল, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে কথা বলছিল, তাই না। তো আওয়ামী লীগের আমলে মানুষ যে ধরনের স্বাধীনতা ভোগ করতো, বাক স্বাধীনতা ভোগ করতো, তার 100 ভাগের 1 ভাগও এই গত 47-48 বছরে এই ইরানে কিন্তু লোকজন ভোগ করেনি। এবং এটাই হলো এই ইসলামী শাসনের সবচাইতে নেতিবাচক দিক। বাংলাদেশের মমিন মুসলমানদের ওই যে সুখে থাকলে ভূতে কিলায় না, ওরা ওই যে স্বাধীনভাবে চলাচল করে, স্বাধীনভাবে কথা বলে, স্বাধীনভাবে সব কিছু করে, খুব বেশি কি তাদের উপরে কেউ কোনো অত্যাচার প্রেশার এগুলো দেয় না। বস্তুত বাংলাদেশের মতো একটা দেশে যতটা বাক স্বাধীনতা মানুষ ভোগ করে বা স্বাধীন জীবনযাপন ভোগ করে, এর 100 ভাগের 1 ভাগও কিন্তু ইসলামী শাসন চালু হলে এটা কিন্তু হতো না। ইসলামী শাসন যদি চালু হতো বাংলাদেশে, তাহলে যে ইসলামী শাসক থাকতো, ধরা যাক জামাত ইসলাম, তারা কিন্তু ন্যূনতম তাদের কোনো সমালোচনা সহ্য করতো না। কেন জানেন? নীতিগতভাবে করা সম্ভব না। কারণ হচ্ছে আপনি মুসলমান হয়ে আপনি ইসলামের সমালোচনা করতে পারেন না, কারণ আপনি তো নিজেই বিশ্বাস করেন যে ইসলামের আইন কানুন এগুলো আল্লাহর কাছ থেকে আসছে, তাই না। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আপনি তার কীভাবে সমালোচনা করতে পারেন? তার মানে অনেকটা আল্লাহকে সমালোচনা করা হলো না। এবং এটা তো কঠিনভাবে ব্লাসফেমির পর্যায়ে পড়ে, ধর্মদ্রোহিতার পর্যায়ে পড়ে। এই হুবহু এই জিনিসটাই কিন্তু এই ইরানে চালু। অর্থাৎ ওখানে আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্যান্য যারা আছে, তারা তো ওখানে ওই শিয়াপন্থী ইসলামী শাসন চালু করছে, তাই না। এই জন্যই কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে কেউ কোনো টু শব্দ করতে পারতো না, ওই শাসনের এগেনস্টে কেউ কোনো টু শব্দ করতে পারতো না। অর্থাৎ এই ইরানের জনগণ টোটাল এই রেজিমের আন্ডারে বৃহৎ কারাগারে বন্দী। তার একটা অন্যতম ওই যে কি মাসা আমিনি, তাই না, শুধুমাত্র একটু চুল বের হয়ে গেছিলো হিজাবের মধ্য দিয়ে, তাতেই পুলিশ তাকে ধরে নিয়ে পিটিয়ে রেপ করে তাকে মেরে ফেলছিল। এবং এরপরে যখন রাস্তায় নামছিল নারীরা, 500 থেকে 600 এই মেয়েদেরকে গুলি করে হত্যা করেছিল। এবং তার নায়ক ছিল এই লোকটা, ইসমাইল আহমাদি, অর্থাৎ ওই যে বাসিস, যে কথা আমি বলছিলাম এতক্ষণ, তাই না।
এই বাসিজের কাজ হলো ওই ইরানে সাধারণ মানুষের মধ্যে কে বা কাহারা ওই ইসলামী রেজিমের এগেনস্টে আলোচনা সমালোচনা করে বা বিভিন্ন জায়গায় প্রাইভেটলি কথাটা বলে, অথবা মোবাইল ফোনে অথবা অনলাইনে কে বা কারা এই ইসলামী রেজিমের এগেনস্টে কথাটা বলে, এইগুলো খুঁজে বের করে তাদের ধরে নিয়ে জেল হাজত ফাঁস গুম খুন এই কর্মকাণ্ডগুলো করতো এই ইসমাইল আহমাদির নেতৃত্বে। এরা কত ভয়ঙ্কর এবার চিন্তা করে দেখছেন। আসলে ওই যে একটু আগে আমি বললাম না যে সুখে থাকলে ভূতে কিলায়, এরা বাংলাদেশের মানুষগুলো যে ইসলামের শাসন চায় না, এরা যদি কোনো দিন কোনো ইসলামী শাসনের দেশে থাকতো তাহলে এরা বুঝতে পারতো যে আসলে ইসলামী শাসন কী এবং কাহাকে বলে, কত প্রকার ও কী কী। যেহেতু যে কোনোভাবেই হোক বাংলাদেশের সামরিক শাসন হোক আর যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে তারা একতান্ত্রিক শাসন চালু করুক না কেন, তারপরেও কিন্তু বাংলাদেশেও মানুষ কিন্তু অনেক স্বাধীনতা ভোগ করে, এটা কিন্তু বলতেই হবে। তো এই ইরান অথবা মনে করেন যে আফগানিস্তান, যেখানে নাকি এই যে ইসলামী শাসন চালু আছে, তাই না, আপনি এই সমস্ত দেশে গিয়ে ন্যূনতম কোনো আপনার স্বাধীনতা আছে না? নাই। মানুষ সাধারণত কী হয়, জ্যাক রুশো তার একটা তত্ত্ব আছে যে মানুষ জন্মগ্রহণ করে স্বাধীনভাবে, কিন্তু আস্তে আস্তে মানুষ কী হয়ে যায়, নানা রকম আইন কানুনের ফান্দে পড়ে শৃঙ্খলিত হয়ে যায়। জ্যাক রুশো তো আর ইসলামের ব্যাপারে বলে নাই, জাস্ট নর্মালি বিভিন্ন দেশে যে আইন কানুন আছে মানুষ স্বাধীনভাবে চলতে পারে না। তো হ্যাঁ, স্বাধীনভাবে বলতে মানে কি, জঙ্গলে স্বাধীনভাবে যেমন জীবজন্তু চলাচল করে, ভাই ওটা তো আবার স্বাধীনতা না, তাই না? ওটা হলো স্বেচ্ছাচারিতা। মানে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা, তাই না? তো এই ইরানে মানুষ কিন্তু কোনোভাবেই এই যে সমস্ত ইসলামী আইন কানুন ছিল সেখানে বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ ঘটাতে পারতো না। তারপরে তাদের উপরে সারাক্ষণ নজরদারি চলতো। সে জর্জ অরওয়েলের 1984 নামে একটা নভেল ছিল, জর্জ অরওয়েলের নাম শুনছেন? আমি যখন ইয়াং ছিলাম, কলেজে পড়তাম, তখন কিন্তু জর্জ অরওয়েলের এই 1984 বইটা পড়ছিলাম এবং তখন আমি পড়ে মানে আঁতকে উঠছিলাম। বস্তুত জর্জ অরওয়েল এমন একটা সমাজের চিত্র ওখানে আঁকিছিল যেখানে মানুষের কোনো ন্যূনতম স্বাধীনতা ছিল না, প্রত্যেকটা মানুষের উপরে নজরদারি করা হতো এবং সরকারের এগেনস্টে ন্যূনতম কেউ কোনো কিছু করতে পারতো না, যেটা নাকি আমরা দেখি এই ইসলামী শাসনে এবং একই সঙ্গে কমিউনিস্ট শাসনে, যেমন উত্তর কোরিয়ায় যেটা আছে। ইসলামী শাসন এবং এই কমিউনিস্ট শাসন এই দুইটা কিন্তু হুবহু এক। তফাৎ হলে ইসলামী শাসনে তারা তাদের বিধিবিধানকে মানে দাবি করে আল্লাহর কাছ থেকে আসছে, আর কমিউনিস্ট শাসনে দাবি করা হয় এটা ওই কার্ল মার্কস এটা দিয়ে গেছে, এই আর কি। তফাৎ কিন্তু আর কিছু না। অর্থাৎ এই দুইটা শাসনের মধ্যে কোনো রকম কোনো নেই, স্বাধীনতা নেই। এবং সাধারণ মানুষের কাছে যখন আবার এরা তথ্যগুলো খাড়া করবে তখন অনেক মুখরোচক মনে হবে যে কমিউনিজমে অথবা ইসলামের সরকারে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকবে না, সম্পদ সমভাবে বন্টন করে দেওয়া হবে, মানুষজন যে যেরকম ইচ্ছা কাজ করবে এবং তার প্রয়োজন অনুযায়ী সম্পদ পাবে। কত মিষ্টি মিষ্টি কথা, তাই না? কত মিষ্টি মিষ্টি কথা, কিন্তু বেসিক্যালি আসলে ঘটনাটা কি? আসলে ঘটনাটা হচ্ছে কোনো দেশে যখন ইসলামী শাসন চালু হয়, যখন কমিউনিস্ট শাসন চালু হয়, তখন ওই মানুষগুলোর যে কোনো স্বাধীনতা থাকে না এবং একটা মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে শুধুমাত্র খাওয়া, কাজ করা আর স্ত্রীর সাথে যৌন মিলন বা গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে যৌন মিলন করে বাচ্চা পয়দা করা। ভাই এটা তো মানুষের কাজ না। এর চাইতেও তার দরকার পড়ে নানা রকম সৃজনশীলতা, নানা রকম বিভিন্ন ধরনের চিন্তা, তাই না, এবং নিত্য নতুন আবিষ্কার ইত্যাদি। মানুষের যদি স্বাধীনতা না থাকে তাহলে তো এইগুলো মানুষ করবে না। সোভিয়েত ইউনিয়নের পতন কেন ঘটছে জানেন? অনেকে আসলে এটা বোঝে না যে সোভিয়েত ইউনিয়নের পতন কীভাবে ঘটছে। খালি কি আমেরিকার, বিশেষ করে যে রোনাল্ড রিগান সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে একেবারে জিহাদ ঘোষণা করছিল এবং এর ফলে আস্তে আস্তে ভেঙে পড়েছে? না, বিষয়টা মোটেও তা ছিল না। 1917 সালে যখন বলশেবিক বিপ্লব ঘটে, হ্যাঁ, হঠাৎ করে তখন এই সাধারণ মানুষ লোকজন মোটামুটি তারা অনেক উচ্চ পদেটাতে চলে যায় এবং এরপরে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার কিছুকাল পর পর্যন্ত
এই সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞানের বেশ ভালো প্রসার ঘটছিল, বিশেষ করে মহাশূন্য বিজ্ঞানে তো ব্যাপক সাফল্য ছিল তাদের, তাই না? কিন্তু যখনই এই সোভিয়েত ইউনিয়নে যে সমাজতান্ত্রিক অর্থাৎ কমিউনিস্ট শাসন চালু মানে দীর্ঘমেয়াদী হলো, তখন মানুষ আস্তে আস্তে এই সৃজনশীলতা থেকে দূরে সরে গেল। কারণ সেখানে যে যত বড় বিজ্ঞানী হোক আর যে যত বড় উদ্ভাবন করুক না কেন, এটার কিন্তু কোনো পার্সোনাল স্বীকৃতি ছিল না। আর প্রত্যেকটা মানুষ কিন্তু তার কর্মের কারণে স্বীকৃতি চায়, পুরস্কার চায়, তারিফ চায়। কিন্তু কমিউনিস্ট শাসনে আর তুমি কাজ করছো, তুমি বিজ্ঞানী গবেষণা করছো, উদ্ভাবন করছো, তাই বলে তোমার নিয়ে মাতামাতি করতে হবে নাকি? তাই বলে তোমাকে বিশাল পুরস্কার দিয়ে তোমাকে মাথায় তুলতে হবে নাকি? ঘটনা যখন এই হয় তখন কি কষ্ট করে কি আর কোনো জ্ঞান বিজ্ঞান সাধনা করে না। ইসলামী শাসন হুবহু তাই। এবং এই জন্য দেখবেন যে যখন কোনো ইসলামী শাসন চালু হয় তখন সেখানে কোনো উদ্ভাবনই থাকে না, কেউ নতুন চিন্তা ভাবনা করে না, সবাই হয়ে যায় অনেকটা রোবটের মতো, জম্বির মতো। এই কমিউনিস্ট শাসন এবং ইসলামী শাসনের মধ্যে বিষয়টা এরকম ঘটে। এই জন্য এখানে কোনো কিছু সামনের দিকে এগোয় না, কোনো প্রগতিশীলতা থাকে না, কোনো উন্নতি থাকে না। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছিল শুধু এই কারণে যে মানুষ কোনো স্বাধীনতা ভোগ করতে পারতো না, যে কারণে তারা সৃজনশীল ছিল না এবং বদ্ধ সমাজে পরিণত হয়ে গেছিল। যে কারণে প্রতিনিয়ত সোভিয়েত ইউনিয়ন থেকে লোকজন পালিয়ে ওই যে পশ্চিমা দেশে চলে যেত এবং সেখানে গিয়ে স্বাধীনভাবে জীবনযাপন উপভোগ করত। সোভিয়েত ইউনিয়নের মূল পতনের কারণ ছিল এটা। বাট 1917 সালে যখন বলশেভিক বিপ্লব ঘটে লেনিনের নেতৃত্বে, তাই না, মিষ্টি মিষ্টি কথা ছিল, সবাই কাজ পাবে, সবাই খাবার খাবে, সবাই সুন্দরভাবে বসবাস করবে। হ্যাঁ, গরু ছাগল আমরা যখন পালি গোয়ালে সবাই একই রকম থাকে না, খাবার খায়, তারপরে নিয়ে মাঠে খাবার খাওয়াতে নিয়ে যাওয়া হয়, তারপরে পাশা মানে বাড়ি দিয়ে আবার গোয়ালের মধ্যে ঢুকানো হয়। ইসলামী শাসন এবং কমিউনিস্ট শাসনে মানুষগুলোকে ঠিক ওই রকমভাবে ট্রিট করা হয়। অ্যান্ড দ্যাটস ওয়াই সোভিয়েত ইউনিয়ন কলাপসড। কারণ ওখানে মানুষকে স্বীকৃতি দেওয়া হতো না, তার কোনো কিছুর জন্য স্বীকৃতি দেওয়া হতো না। স্বীকৃতি দিবে কেন? কারণ সব মানুষ তো সমান। যে বিজ্ঞানী আর যে লেবার, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দোজ টু। বোঝা গেছে? একজন বিজ্ঞানী, যেমন উদাহরণস্বরূপ আমি এই যে ভিডিও বানাই, তাই না ভাই, 10টা মানুষের থেকে আমার চিন্তাধারা একটু ভিন্ন এবং আমি একজন মানুষ, আমি আমার কাজে স্বীকৃতি চাই, আমার কাজের তারিফ চাই। এখন মানুষজন যদি আমাকে স্বীকৃতি না দেয় বা আমাকে তারিফ না করে, যদি না বলে যে ভাই আপনি যে কথাগুলো বলছেন এটা খুবই ভালো, এটা আমাদের খুবই জরুরি দরকার, ভাই এই জিনিসগুলো তো আমাকে উৎসাহিত করে, আপনারা কেন বুঝেন না? বলবেন যে এটা তো এক ধরনের তোষামোদী। অফকোর্স যদি আপনি মনে করেন তোষামোদী, সো হোয়াট ভাই, আমি এমন কিছু বলি বা এমন কিছু ভিডিও বানাই, আমি তো এটা ডিজার্ভ করি। তা না হলে আমি কোন উৎসাহে এই ভিডিও বানাতে যাবো বলেন? তো সোভিয়েত ইউনিয়নের পতনের মূল কারণ ছিল সেটা। সেখানে কোনো পার্সোনাল স্বীকৃতি দেওয়া হতো না এবং ইসলামী শাসনেরও বিষয়টা কিন্তু তাই। এই যে ইরানে এত যে এই মিসাইল টিজাইল বানাচ্ছে, ড্রোন বানাচ্ছে, আপনারা হয়তো বলবেন না কই এরা তো অনেক কিছু তৈরি করছে, এগুলো বোগাস কথা। কিসের অনেক কিছু তৈরি করছে? এই ড্রোন আর মিসাইল এটা কি নতুন কোনো উদ্ভাবন নাকি? এগুলা হয় দক্ষিণ ওই রাশিয়া থেকে, নইলে চায়না থেকে, নইলে উত্তর কোরিয়া থেকে তারা এগুলো আমদানি করে তারপরে সেইগুলাকে তৈরি করে। ভাই ড্রোন অথবা মিসাইল এটা তো নতুন কোনো উদ্ভাবন না। ইরানে এই যে 47 বছর ধরে ইসলামী রেজিম চলে, ওখানে কি তারা কোনো নতুন কিছু আবিষ্কার করছে নাকি? নতুন কোনো উদ্ভাবন করছে? নতুন কোনো কিছু বৈজ্ঞানিক তথ্য এগুলো কি বা কোনো টেকনোলজি তারা কি আবিষ্কার করছে? না, কিছু করেনি। আসলে মানুষ বোঝেই না যে নতুন কিছু আবিষ্কার করা আর অনগোয়িং কোনো একটা জিনিস বানানো দুইটা আকাশ আর পাতাল তফাৎ, তাই না? যেমন ধরেন যে আমেরিকা কি স্টিলথ বিমান বানিয়েছে, এটা কি নতুন একটা উদ্ভাবন না? তাদের তো আগের এই যে মনে করেন F-15 বা F-16 অথবা এই ধরনের ভালো ভালো বিমান ছিল যেগুলো কিন্তু অপ্রতিদ্বন্দ্বী ছিল। তারপরও নতুন টেকনোলজি তারা আবিষ্কার করলো কি স্টেলথ, যেগুলো কি রাডারে ধরা পড়বে না। তো ইটস ওয়ান কাইন্ড অফ নিউ ইনোভেশন না? এখন যারা এটা করবে তাদেরকে যদি আপনি স্বীকৃতি না দেন, তাদের যদি আপনি একটু মাথায় তুলে না নাচেন, তাহলে কে বা কারা এই কাজ করতে যাবে বলেন? তো এই ইরান বেসিক্যালি এরকম একটা বদ্ধ সমাজ যেখানে নতুন কোনো চিন্তার কোনো কিছু নাই, নতুন কোনো উদ্ভাবন হয় না।
এবং সেই হেতু এই ধরনের সমাজে মানুষ বাস করতে পারে না। আমি খুবই খুশি হতাম 12 তারিখে যে ইলেকশন হয়েছে, বাংলাদেশে যদি ইসলামী দলগুলো আসতো তাহলে অন্তত 2-4 বছর ওরা যদি বাংলাদেশে ক্ষমতায় থাকতো না, বাংলাদেশের মানুষের মাথা থেকে ইসলামের ভূত দূর হয়ে যেত। এই জামাত ইসলাম যেহেতু ক্ষমতায় আসে নাই, বিএনপি আসছে না, দেখবেন যে মানুষের মাথার মধ্যে ইসলাম আবার সেই জাকিয়ে বসবে। দেখেন না, ওই যে শিক্ষামন্ত্রী সে বলছে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য 9,000 নাকি কি আলেম নিয়োগ দিবে। চিন্তা করে দেখেন, মাদ্রাসা পাশ করা আলেম নিয়োগ দিবে নৈতিক শিক্ষার জন্য। মানে দুনিয়ায় এই যে পশ্চিমের দেশগুলা বিভিন্ন, তারা তো একেবারে পুরো নাস্তিক। এই যে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, তারপরে ধরেন যে এই যে নেদারল্যান্ডস, তাই না, সুইজারল্যান্ড, পুরো নাস্তিক না, মোর দ্যান 80% লোক নাস্তিক। কই, তারা তো অনৈতিক কাজে লিপ্ত হয় না, তারা তো অনৈতিক কাজ করে না, তারা তো দুর্নীতি করে না। তো সেখানে কি তাদের পাদ্রী নিয়োগ দেওয়া আছে নাকি, আলেম নিয়োগ দেওয়া আছে নাকি? তার মানে হচ্ছে এই বর্তমান সরকারও ঠিক আগের সরকারের পদাঙ্ক অনুসরণ করে মানুষদেরকে ধর্মান্ধ বানাবে। আমি জানি না এরা ক্ষমতায় কী জন্য গেছে, এদের তো কোনো দরকার নেই এগুলো করার। সরকারের দায়িত্ব তো এটা না যে তারা কোনো একটা ধর্মকে প্রমোট করবে, তাই না? ধর্ম তো যাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা করে যাচ্ছে। আর যখন সেই ধর্ম পুরো শাসন ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলে, অর্থাৎ ইসলামী শাসন হয়, যেমন এই যে আফগানিস্তানে বা ইরানে, তখন পরিস্থিতিটা কোন পর্যায়ে যায়। এবং সেই হেতু সেখানে যারা এই ধরনের গোয়েন্দা প্রধান হয়, তারা হয় ভয়ঙ্কর হিংস্র। এই যে এই আহমদ কি জানি, এই যে বাসিজের এই যে এলো ভয়ঙ্কর হিংস্র, মানে দেখতে মানুষের মতো, কিন্তু ভিতরটা হলো একেবারে পুরো রাক্ষসের মতো, ভিতরটা হলো ড্রাকুলার মতো, রক্ত খেকো। এদের প্রত্যেকটা এরকম। এবং কেন জানেন? কারণ এরা মনে করে এদের সমালোচনা করা, এদের সরকারের সমালোচনা করা, এটা হলো ব্লাসফেম, ধর্মদ্রোহিতা, তাদের মেরে ফেলা যায়, তারা আল্লাহর শত্রু। এই জন্যে এরা যেহেতু ভয়ঙ্কর ধর্মোন্মাদ, আল্লাহর শত্রুকে তো নিকেশ করাই যায়, তার তো গলা কেটে ফেলা যায়, তার শরীরের রক্ত তো ফেলে দেওয়া যায়। একেবারে বিন্দুমাত্র এদের হৃদয়ে কাঁপে না, জানেন? দে বিন দ্য জম্বি, দে বিন দ্য জম্বি। জম্বি বোঝেন তো? জম্বি মুভি টুভি দেখছেন? রক্ত পিপাসু, মানে রক্ত ছাড়া আর কিছু বোঝে না। এদের হৃদয়ে কোনো দয়া, মায়া, মমতা, ভালোবাসা, সহানুভূতি কিচ্ছু নেই। কারণ ধর্মের আফিম যখন এদের মাথার মধ্যে ঢুকছে, তখন এদের মধ্যে যে প্রেম, প্রীতি, মায়া, মহব্বত, ভালোবাসা, এগুলো সব উবিয়ে গেছে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়ালিটি। ধন্যবাদ।